ভারত 1.4 বিলিয়নেরও বেশি মানুষ এর আধুনিক শহরগুলো এবং গ্রামীণ এলাকায় ভিড় করে, বহু ভাষায় কথা বলে এবং বিভিন্ন ধর্ম পালন করে। ভারতকে প্রাচীনতম সভ্যতাগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়, যেখানে 11,000 বছরেরও বেশি সময় আগের বসতি রয়েছে। এটি প্রাচীন প্রযুক্তির কিছু প্রাচীনতম নথির আবাসস্থল। 6000 খ্রিস্টপূর্বাব্দের প্রাচীন সংস্কৃত গ্রন্থে বিমান নামক উড়ন্ত যন্ত্রের বিবরণ রয়েছে, যাকে বিমানা বলা হয়। বিমানাগুলো হলো বিমান এবং সেগুলো জেট ইঞ্জিন দ্বারা চালিত। এটি সত্য বলে মনে করা হয় কারণ উড়ানের আচরণের সব বিবরণে হাতিরা আতঙ্কে পালিয়ে যায়। ঘাস ছুঁড়ে ফেলা হয় কারণ বিমানের পেছন থেকে প্রচণ্ড তাপ উৎপন্ন হচ্ছিল বা চাপ। তাই আমরা বলতে পারি এটি একটি মহাকাশযানের বিবরণ। যদিও মূলধারার ঐতিহাসিকরা বিশ্বাস করেন বিমানা গ্রন্থগুলো পৌরাণিক, অনেক নথিতে এমন প্যাসেজ রয়েছে যা আধুনিক যন্ত্রপাতি এবং প্রযুক্তির বিবরণ বলে মনে হয়। বৈমানিক শাস্ত্রে এই যানগুলোতে ব্যবহৃত ধাতুর কথা বলা হয়েছে। এটি বিদ্যুৎ এবং শক্তির উৎসের কথা বলে। এটি পাইলটদের এবং তাদের পরিধান করা পোশাক নিয়ে কথা বলে। এটি তাদের খাওয়া খাবারের কথা বলে। এমনকি এটি এই বিমানে রাখা অস্ত্রের কথাও বলে। বিমানার উড়ান ম্যানুয়ালগুলো আধুনিক যাত্রীবাহী উড়ান ব্যবসা এবং সামরিক জেট ইঞ্জিনে পাওয়া ম্যানুয়ালের সঙ্গে বেশ মিলে যায়। অবশ্যই তাদেরও উড়ান ম্যানুয়াল রয়েছে, কারণ পাইলটদের জন্য তার ওড়ানো বিমান সম্পর্কে জ্ঞান অর্জন করা প্রয়োজন। আমরা জানতে পারি যে বিমানগুলো মানসিকভাবে নিয়ন্ত্রণ হতে পারত। এটি এমন একটি প্রযুক্তি যা আধুনিক সামরিক বাহিনী বিকাশ করতে শুরু করেছে। এমনকি আজ আমরা যতটা উন্নত মনে করি, একটি প্রকৃত বহির্জাগতিক সভ্যতার প্রায় প্রতিটি প্রকাশ আমাদের কাছে প্রায় জাদুর মতো মনে হবে, যেখানে এটি প্রযুক্তিগত ইলেকট্রোম্যাগনেটিক সিস্টেমের সাথে সম্পর্কিত, যা সুসংগত চিন্তা এবং সংগঠিত চিন্তার সাথে সংযোগ স্থাপন করে। এটি এমন একটি বিষয় যেখানে লোকেরা বলে, এখন তুমি আমাকে হারিয়ে ফেলেছ, কিন্তু আমি লোকেদের বলি, হ্যাঁ ঠিক আছে, তোমাকে তোমার সীমানা একটু ঠেলতে হবে যদি তুমি একটি সত্যিকারের আন্তঃনাক্ষত্রিক সভ্যতার কথা বলতে চাও। বৈমানিক শাস্ত্রে পরামর্শ দেওয়া হয়েছে যে বিমানগুলো বেশ কয়েকটি জাইরোস্কোপ দ্বারা চালিত হতো, যা একটি সিল করা তরল পারদ ভর্টেক্সের ভেতরে স্থাপন করা হতো। এখানে একটি ছোট বাচ্চার জাইরোস্কোপের উদাহরণ। এটি ঘুরিয়ে দেওয়া হয় একটি কেন্দ্রীয় অক্ষের চারপাশে ভারী চাকা। একটি জাইরোস্কোপ অনেক অদ্ভুত জিনিস করে বলে মনে হয়, এমনকি মাধ্যাকর্ষণকে অস্বীকার করে, এবং এটি করে কারণ এটি ঘূর্ণনশীল বা কৌণিক গতিবেগ ব্যবহার করে। এটি তার ঘূর্ণন অক্ষে কেন্দ্রীয় রডে একটি নির্দিষ্ট অভিমুখ বজায় রাখতে চায়। যদি আপনি সেই রডে ধাক্কা দেন, এটি তার মূল অভিমুখে ফিরে আসতে চাইবে। এটি একই কৌণিক গতিবেগ বজায় রাখতে চায়। জাইরোস্কোপ সর্বত্র ব্যবহৃত হয়, বিমানে, মহাকাশযানে, সাবমেরিনে। এটি তাদের শুরুর অবস্থানের ওপর ভিত্তি করে তাদের অবস্থান নির্ধারণ করতে দেয়। তারা এটি তাদের বেগ নির্ধারণ বা মহাকাশযানের অভিমুখ নির্ধারণের জন্য ব্যবহার করতে পারে। একটি গ্রন্থে পারদ ঘূর্ণনের কথা বলা হয়েছে এবং এটি কিছু শক্তিশালী বাতাস বা উইন্ডমিল প্রভাব তৈরি করে। এটি হতে পারে ফ্লাইহুইল শক্তি সঞ্চয়ের মতো কিছু, যেখানে আপনার একটি ঘূর্ণায়মান ডিস্ক থাকে এবং তারপর আপনি ধীরে ধীরে এটি থেকে শক্তি বের করেন। সেটি হবে পারদ, এবং এটি কোনো প্রপেলার বা আমরা যাকে ডাইরেক্ট ফ্যান সিস্টেম বলি, যেমন ওভারক্রাফটে থাকে, তা চলতে ব্যবহৃত হতে পারে। পারদের জন্য বেশ ভালো হবে কারণ এটি উচ্চ ঘনত্বের, তাই আপনার পাওয়ার প্ল্যান্টের জন্য এটি ছোট প্যাকেজ থাকবে। এই সভ্যতাগুলো কিভাবে আলোর গতির চেয়ে দ্রুত ভ্রমণ করে, এটি একটি মৌলিক প্রশ্ন। এটি হাজার হাজার বছর ধরে অধ্যয়ন করা বিষয়গুলোর একটি বৈজ্ঞানিক প্রয়োগ, এবং এগুলো বেদে রয়েছে। হিন্দু ধর্মের ভিত্তি ভারতের প্রাচীনতম গ্রন্থগুলোকে সযত্নে সংরক্ষিত, এবং তাদের ঐতিহ্য অনুসারে এই গ্রন্থগুলো সরাসরি দেবতাদের দেওয়া বিবরণ, যা মানুষের দ্বারা শুধুমাত্র লিপিবদ্ধ করা হয়েছে। এই সংগ্রহে বেদ এবং হিন্দু শাস্ত্র এবং প্রাচীন সংস্কৃত ভাষায় লেখা অন্যান্য পাণ্ডুলিপি রয়েছে। বৈদিক পণ্ডিতরা পরামর্শ দেন যে স্থাপত্য বিজ্ঞান
প্রযুক্তি, অস্ত্র এবং চিকিৎসা সম্পর্কিত জ্ঞান এই কাজগুলোতে বিশদভাবে সংরক্ষিত। বৈদিক গ্রন্থের উৎপত্তি মহাজাগতিক সময়ে ফিরে যায়। এগুলো হাজার হাজার বছর ধরে বিদ্যমান। এটি বিশ্বাস করা হয় যে জ্ঞান সরাসরি দেবতাদের কাছ থেকে এসেছে। আমরা দেবতাদের একটি হ্যান্ডবুক দেখছি। আমরা একটি উচ্চতর বুদ্ধিমত্তার থেকে প্রাপ্ত একটি উপহার দেখছি, যা আমাদের জন্য একটি ব্যবহারিক নির্দেশিকা হিসেবে দেয়া হয়েছে, যা মানবজাতির জন্য সর্বত্র উপকারী। এবার আমরা যাব শিরপুর, ভারত, সোংরা টিলা মন্দির। এই কাঠামো, যা 7ম শতাব্দীর, সম্প্রতি একটি শক্তিশালী ভূমিকম্পের পরে উন্মোচিত হয়েছে, যা 11তম শতাব্দীতে সংঘটিত হয়েছিল, যদিও এলাকার বাকি অংশ সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়েছিল। কাঠামোটিতে মূলত অক্ষত ছিল। প্রত্নতাত্ত্বিকরা পরামর্শ দেন যে এটি উন্নত নির্মাণ কৌশলের কারণে, যা আয়ুর্বেদিক বা বৈদিক স্থাপত্য নামে পরিচিত, যা নির্মাতারা ব্যবহার করেছিল। তারা যে নীতিগুলো ব্যবহার করেছিল তা প্রাচীন ভারতীয় গ্রন্থ থেকে উদ্ভূত, ডিজাইনের প্রাচীন বিজ্ঞান থেকে। 2017 সালের মার্চ মাস, গবেষক এবং প্রাচীন নভোচারীতাত্ত্বিক জর্জিও সোকোলাস ভারতে ভ্রমণ করেন প্রত্নতাত্ত্বিক ডক্টর অরুণ শর্মার সাথে দেখা করতে, যিনি খনন কার্যের নেতৃত্ব দিয়েছিলেন। এটা সুন্দর। যদিও সাইটের বেশিরভাগ অংশ আধুনিক কংক্রিট ব্যবহার করে সংস্কার করা হয়েছে, আয়ুর্বেদিক পেস্ট দ্বারা একত্রিত ব্লক এখনও পাওয়া যায়। এটি প্রায় একটি আঠার মতো মনে হয়। এই আঠার মতো পদার্থটি একটি বন্ধন তৈরি করে বলে মনে হয়, যা কংক্রিটের তুলনায় কমপক্ষে 20 গুণ শক্তিশালী। কিন্তু আধুনিক নির্মাতারা এই ধারণা গ্রহণ করতে অনিচ্ছুক যে এমন একটি প্রাচীন মিশ্রণ আজকের নির্মাণ সামগ্রিক চেয়ে উন্নত হতে পারে। এই পেস্ট তৈরির বিশদ নির্দেশনা মাইতামাম নামে একটি পরিচিত প্রাচীন ভারতীয় গ্রন্থে পাওয়া যায়, একটি পাণ্ডুলিপি যা নির্মাণ কৌশলের জন্য উৎসর্গিত। এই নথিতে থাকা তথ্য মানুষের কাছে হস্তান্তরিত হতে বলে মনে করা হয়। মায়াসুর থেকে প্রাচীন দেবতাদের রাজা, যিনি পৃথিবীতে বিভিন্ন নির্মাণ প্রকল্প তদারকি করতেন, আকাশের শহর সহ। কৌতূহলজনকভাবে সাইটে আরও একটি বিস্ময়কর ভূমিকম্প প্রতিরোধী বৈশিষ্ট্য রয়েছে, যা নির্দেশ করে যে এর নির্মাণে উন্নত জ্ঞান ব্যবহৃত হয়েছিল। সুরাংটিলা মন্দিরের মূল পয়েন্টগুলোতে 80 ফুট লম্বা বেশ কয়েকটি শাফট রয়েছে, যা সিসমিক ঘটনার প্রভাব বিলীন করতে পারে। বায়ু পকেট তৈরি করার জন্য এটি ডিজাইন করা হয়েছিল। বন্ধুরা, এবার আমরা যাব ওমো নদী, ইথিওপিয়া। আপনারা শুনছেন যন্ত্রমন্ত্র অডিও পডকাস্ট, সেই যন্ত্রমন্ত্র চ্যানেল যেটি প্রায় 8 বছর আগে থেকে আপনাদের এই ধরনের কন্টেন্ট প্রচারিত করে, বা আমি অডিও পডকাস্ট বা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি। চ্যানেলটি এখন নেই, আপনারা জানেন। প্রায় 2 লাখ সাবস্ক্রাইবার ছিল, যাই হোক কিছুই না, 2 লাখ সাবস্ক্রাইবার। এখন আমি শূন্য থেকে শুরু করেছি। আশা করব আপনারা সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে এই তথ্যগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন, আর এই যাবতীয় তথ্যগুলো আমাদের চিন্তা স্রোতকে একটু অন্য মাত্রায় পৌঁছে দেবে, এই আশা রেখেই পরের পর্ব শুরু করছি। কানে হেডফোন না দেওয়া থাকলে অবশ্যই হেডফোন ব্যবহার করুন, তাহলে আমরা আরও বেশি কানেক্ট হতে পারব। ওমো নদী ইথিওপিয়া দক্ষিণে 400 মাইল প্রবাহিত হয়ে তুরাকানপ হ্রদে পৌঁছায়। এই নদীর তীরে হোমিনিড জীবাশ্মের টুকরো সমৃদ্ধ, যার মধ্যে রয়েছে চিম্পাঞ্জি, গরিলা এবং প্রাথমিক মানব সদৃশ্য প্রাণী। 1967 সালে এখানে প্যালিও অ্যানথ্রোপোলজিস্ট রিচার্ড লিকি 2টি আংশিক মানব খুলি উদ্ধার করেন। এই অবশেষগুলো 1,95,000 বছর আগের, যা জীবাশ্মগুলোকে আধুনিক মানুষ বা হোমোসেপিয়েন্সের প্রাচীনতম প্রমাণ করে। আমরা ক্রমাগত নতুন অগ্রগতি খুঁজে পাচ্ছি, এবং হয় আরও সম্পূর্ণ কঙ্কাল বা আরও সম্পূর্ণ সাইট। যদি আমরা জীবাশ্ম রেকর্ডের দিকে তাকাই, কোনো এক সময়ে আপনি চিম্পাঞ্জির সঙ্গে মানুষের পূর্বপুরুষ খুঁজে পান। আপনি খুব কাছাকাছি ফিরে যান এবং আপনার কাছে নিয়ান্ডারথাল এবং ক্রো ম্যাগনান মানুষ, এবং আমরা ক্রো ম্যাগনান মানুষ থেকে এসেছি, এবং নিয়ান্ডারথালরা বিলুপ্ত হয়ে যায়। এবং এটি একটি সত্যি আকর্ষণীয় রহস্য যে কেন আমরা তাদের চেয়ে বেশি সফল ছিলাম তা একসাথে জুড়তে চেষ্টা করে। আমরাই একমাত্র যারা পরিবার গাছ থেকে সংস্কৃতি নিয়ে বেরিয়ে এসেছি। কেন? বিবর্তন বলে কাকতালীয়ভাবে আমরা সবচেয়ে ভালো অভিযোজিত হয়েছি। আমরা বলি না, এটি পরিবার গাছ থেকে একটি কৃত্রিম পরিবর্তন ছিল,
এবং তারপর রাতারাতি আমরা পিরামিড তৈরি করতে শুরু করি। সুমেরীয়রা সৃষ্টি হয়েছিল। এই সমস্ত উচ্চ অর্জনগুলো কার্যত রাতারাতি সম্পূর্ণ হয়েছিল। তাই উন্নয়নের এই কোয়ান্টাম লাফ, জ্ঞান বা বুদ্ধিমত্তার এই বিগ ব্যাং হঠাৎ ঘটে গেল। এবং প্রাচীন নভোচারী তত্ত্ব পরামর্শ দেয় যে এই বহির্জাগতিক আমাদের ডিএনএর সাথে হস্তক্ষেপের সরাসরি ফলাফল। তাই আমরা অর্ধেক মানুষ এবং অর্ধেক বহির্জাগতিক, আমরা হাইব্রিড। আমাদের কাছে প্রাচীন সময় থেকে পাথরে সংরক্ষিত অপরিসীম তথ্য রয়েছে, যা আমাদের এই দিকে নিয়ে যেতে পারে যে আমরা সত্যিই জানি যে আধুনিক মানুষের প্রাচীন পূর্বপুরুষরা কেবল পৃথিবীতে জন্মায়নি, বরং অন্য কোথাও থেকে এখানে এসেছিল। কিন্তু যদি বহির্জাগতিকরা অতীতে এখানে এসে থাকে, তারা কারা ছিল এবং তারা কেন এখানে এসেছিল? প্রাচীন নভোচারী তাত্ত্বিকরা বিশ্বাস করেন উত্তরগুলো প্রাচীন সুমেরীয় গ্রন্থে রয়েছে। 1849 সালে ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক আস্টন হেনরি লেয়ার প্রাচীন সুমেরীয় শহর নিনেন হতে 2,02,000টি কাদামাটির ট্যাবলেট আবিষ্কার করেন, যা এখন ইরাক নামে পরিচিত। ট্যাবলেটগুলোতে কিউনিফর্ম লিপি রয়েছে, যা বিশ্বাস করা হয় সবচেয়ে প্রাচীন লেখার ব্যবস্থা। 6000 বছর আগে সুমেরীয়দের দ্বারা সৃষ্ট। লেখক জেকারিয়া সিচিন 30 বছরের বেশি সময় ধরে এই সুমেরীয় কাদামাটির ট্যাবলেট অনুবাদ করেছেন। তার 1976 সালের বই দ্য 12th প্ল্যানেটে সিচিন দাবি করেন যে গ্রন্থগুলো আনুনাকি নামে পরিচিত একটি এলিয়ান জাতির বর্ণনা দেয়, যারা আমাদের সৌরজগতের নেপচুনের বাইরে একটি অজানা গ্রহ নিবিড়ু থেকে পৃথিবীতে এসেছিল। তারা সুমেরীয়দের ব্যাখ্যা করেছিল যে তাদের নিজস্ব প্রযুক্তিগত সংস্কৃতির উত্থানের মাধ্যমে তারা তাদের বায়ুমণ্ডলের ক্ষতি করেছিল এবং তারা এখানে এসেছিল সোনা এবং মূল্যবান উপাদান খুঁজতে, তাদের গ্রহের ক্ষয়প্রাপ্ত বায়ুমণ্ডল মেরামত করতে। সিচিনের মতে আনুনাকিরা 4,50,000 বছর আগে পৃথিবীতে এসেছিল নিয়ান্ডারথালদের যুগে এবং তারা হোমোসেপিয়েন্সের সৃষ্টি করেছিল জিনগত প্রকৌশলের মাধ্যমে, একটি প্রজাতি তৈরি করতে যারা তাদের জন্য কাজ করবে এবং মূল্যবান খনিজ উত্তোলন করবে। আমাদের পূর্বপুরুষরা বিশ্বাস করতেন যে তারা দেবতা এবং তারা উদ্দেশ্যমূলকভাবে এখানে ছিল। তারা আমাদের তৎকালীন আদিম প্রজন্মকে বুদ্ধিমান করতে চেয়েছিল। তারা আমাদের মস্তিষ্কের কৌতূহল রোপণ করতে চেয়েছিল এবং আমরা প্রযুক্তি, জ্যোতির্বিদ্যা প্রতিটি ক্ষেত্রে আরও উন্নত করেছি। এটাই তারা চেয়েছিল। প্রশ্ন হলো কেন? যখন আপনি প্রাচীন সৃষ্টির গল্পগুলো দেখেন, আপনি দেখতে পান যে তারা আমাদের হোমোসেপিয়েন্সের অবস্থান সম্পর্কে বলেছিল যে আমরা একটি দাস জাতি বা কাজের জাতি হিসেবে সৃষ্ট হয়েছিলাম। সিচিনের ব্যাখ্যা অনুযায়ী প্রাচীন ট্যাবলেটগুলোতে সুমের মানব সভ্যতা আনুন্নাকিদের নির্দেশনায় প্রতিষ্ঠিত হয়েছিল এবং এলিয়ান হস্তক্ষেপ গোপন করতে মানব রাজাদের মধ্যস্থতাকারী হিসাবে প্রতিষ্ঠিত করা হয়েছিল মানব জাতি এবং তাদের তথাকথিত দেবতাদের মধ্যে। তারপর প্রায় 3000 খ্রিস্টপূর্বাব্দে মানুষ পাথরের স্মৃতিস্তম্ভ তৈরি শুরু করে, যেমন স্টোনহেঞ্জ এবং মিশরীয় পিরামিড। মূলধারার ঐতিহাসিকদের জন্য এই মেগালিথিক সাইটগুলো নির্মাণের শারীরিক ক্ষমতা এবং জ্ঞান এখন একটি রহস্য। কিন্তু প্রাচীন নভোচারী তাত্ত্বিকরা দাবি করেন যে মেগাটন পাথরের স্মৃতিস্তম্ভগুলো মানব শ্রমিকদের দ্বারা নির্মিত হয়েছিল এলিয়েন প্রযুক্তির সহায়তায়। এবং প্রাচীন গ্রন্থগুলো প্রাচীন সুমেরিয়া সম্পর্কে কি বলে? যে এর কিছুই সম্ভব হতো না দেবতাদের বা তাদের ক্ষেত্রে আনুনাকিদের সাহায্য ছাড়া, যার অর্থ যারা স্বর্গ থেকে এসেছিল। অনেক সংস্কৃতিতে এমন একটি সময় ছিল যখন তারা তাদের জীবন্ত দেবতাদের সাথে মিথস্ক্রিয়া করত। তাহলে সেই দেবতারা কারা ছিল? আমার মনে হয় তারা ভুলভাবে উপস্থাপিত উন্নত বহির্জাগতিক ছিল এবং তারা গিজা বা বলিভিয়া, পেরু এবং দক্ষিণ আমেরিকার স্মৃতিস্তম্ভ নির্মাণের জন্য প্রযুক্তি নিয়ে এসেছিল। হিব্রু বাইবেলে এক্সোডাস বইটি বর্ণনা করে কিভাবে ইহুদি জনগণ মিশরে দাস হিসেবে কষ্ট পেয়েছিল। তারপর 1400 শতাব্দী খ্রিস্টপূর্বাব্দে শাসক ফারাও তাদের ক্রমবর্ধমান সংখ্যার ভয়ে মিশরে বসবাসকারী সব প্রথমজাত ইহুদিদের হত্যার আদেশ দেন। তার ছেলেকে বাঁচানোর প্রচেষ্টায় একজন মা তার শিশুকে একটি ছোট্ট ঝুড়িতে রেখে নীল নদে ভাসিয়ে দেন। সেই শিশুটিকে ফারাও পরিবার খুঁজে পায়। তারা তাকে মোজেস নাম দেন এবং নিজেদের সন্তান হিসাবে লালন পালন করেন। প্রাপ্তবয়স্ক হিসেবে মোজেস তার প্রকৃত পরিচয় আবিষ্কার করেন এবং ফারাওদের কাছে ইহুদিদের মুক্তি দাবি করেন। যখন তারা তাকে প্রত্যাখ্যান করেন, মোজেস ইহুদিদের মিশর থেকে পালাতে সাহায্য করেছিলেন। ঐতিহাসিক বিশ্বাস করেন যে মোজেস এবং তার জনগণ লোহিত সাগর পার করে সিনাই মরুভূমিতে যান
প্রাচীন গ্রন্থ অনুসারে ঈশ্বর ইহুদিদের প্রতি ক্রুদ্ধ হন মূর্তি পূজার জন্য এবং তাদের 40 বছর ধরে মরুভূমিতে ঘুরে বেড়াতে বাধ্য করেন ইসরায়েলে প্রবেশের অনুমতি দেওয়ার আগে। এই সময় বাইবেল বলে যে ইসরায়েলেরা একটি একক খাদ্য উৎস মান্না খেয়ে বেঁচেছিল। কিন্তু মান্না কি? ঈশ্বরের দেওয়া প্রাকৃতিকভাবে প্রচুর খাদ্য, নাকি কেউ কেউ বিশ্বাস করেন সম্পূর্ণ ভিন্ন কিছু? বাইবেল ব্যাখ্যা হয়েছে কিভাবে ইসরায়েলেরা মিশর থেকে, সেখানে তারা দাস ছিল, আরও ভালো ভূমিতে পৌঁছেছিল। তাদের সিনাই মরুভূমি পার হতে হয়েছিল এবং অনিবার্যভাবে, যেহেতু অনেক ইসরায়েলি ছিল এবং খুব কম কিছু জন্মাচ্ছিল, কারণ এটি মরুভূমি ছিল, তাদের সরবরাহ কমে যায়। ঈশ্বর এই মুহূর্তে হস্তক্ষেপ করেন এবং স্বর্গ থেকে মান্না পাঠান। এটি কিছু বীজের রূপ নেয় যা মরুভূমিতে বৃষ্টির মতো পড়ে এবং পরের দিন সেগুলো সংগ্রহ করা হয় এবং তারা ইসরায়েলিদের জন্য খাদ্য সরবরাহ করে। শুক্রবার ছাড়া যখন দ্বিগুণ অংশ ছিল, তখন শনিবার সাব্বাত হাওয়া এটি পড়ত না। যদি হিব্রু বাইবেল মান্নার স্পষ্ট বিবরণ দিতে ব্যর্থ হয়, অন্য একটি প্রাচীন ইহুদি এবং গ্রন্থ এটি বিকল্প সূত্র প্রদান করে। জোহার হল তাওরাতের আধ্যাত্মিক ভাষ্য এবং ব্যাখ্যার একটি সংগ্রহ এবং 1300 শতাব্দীতে লেখা রহস্যময় কাব্বালা বিশ্বাসের কেন্দ্রবিন্দু। জোহার প্রাচীন দিনগুলোর বর্ণনা দেয় যা মান্না সরবরাহ করেছিল। কিন্তু এই প্রাচীন দিনগুলো কি ছিল? একজন মানুষ, একজন দেবতা, নাকি অন্য কিছু? গ্রন্থে বিভিন্ন আকারের মস্তিষ্ক, বিভিন্ন আকারের মুখের কথা বলা হয়েছে। তারা বিভিন্ন টিউব এবং বিভিন্ন আলোর উৎস থেকে সংযুক্ত ছিল। ধর্মতাত্ত্বিকরা পরামর্শ দিয়েছিলেন যে এটি ঈশ্বরের বর্ণনা। যাই হোক, আধুনিক দৃষ্টিকোণ থেকে দেখলে জোহারের বর্ণিত একটি ঈশ্বরের চিত্র নয়, বরং এক ধরনের যন্ত্র। এই তথ্যে কৌতূহলী হয়ে